আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। 17ই নভেম্বর 2025 সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। কিন্তু এই মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা দেয়া হলো শেখ হাসিনাকে, অথচ আসলে শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলবেন না, ঝুললেন মোহাম্মদ ইউনূস। কেন বলছে এই কথাটা, এখানে আলোচনা করব। এই যে রায়টি দেয়া হয়েছে গতকাল, এটা কেবল একটি বিচারিক সিদ্ধান্ত নয়, বরং এটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষত নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সুনাম ও বিশ্বাসযোগ্যতার জন্যে তার উপরে একটা মারাত্মক আঘাত। বলা বাহুল্য, এই রায় বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক ফাটল আরও চওড়া করবে এবং ইতিমধ্যে অর্থনীতি, আইন শৃঙ্খলা গোল্লায় যাওয়া, মবের দখলে যাওয়া বাংলাদেশকে যদি আরও ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় এই রায়, কেউ অবাক হবে না। যদিও শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে রয়েছেন এবং রায় কার্যকর করা সম্ভব নয়, তবুও এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের মৌলিক নীতিগুলোকে ভয়াবহভাবে লঙ্ঘন করেছে। কিভাবে সেটা একটু দেখি। কেন এই রায়কে প্রহসনের বিচার বলা হচ্ছে, আসুন সেই প্রশ্নে যাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া ক্যাঙ্গারু কোর্ট বা প্রহসনের বিচারের সকল বৈশিষ্ট্য বহন করছে। কাকে বলা হয় প্রহসনের বিচার? তার মূল লক্ষণগুলো হলো: রায় আগে থেকে নির্ধারিত থাকা, নিরপেক্ষতার অভাব, আইনি প্রতিনিধিত্বের অধিকার থেকে বঞ্চিত করা, প্রমাণ দমন করে দেওয়া, প্রমাণ নষ্ট করা এবং যথাযথ প্রক্রিয়ার লঙ্ঘন করা, এগুলো হচ্ছে প্রহসনের বিচারের লক্ষণ। শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচার বা অবিচার বা বিচারহীনতার মানদণ্ডে পুরোপুরি খাপ খেয়ে যায়। প্রথমত, শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি অনুযায়ী অভিযুক্তের নিজের বিচারে উপস্থিত থাকার অধিকার রয়েছে। আন্তর্জাতিক দেওয়ানি ও রাজনৈতিক অধিকার চুক্তি ICCPR তার 14/3 14(3) ঘ ধারা স্পষ্টভাবে বলে যে প্রত্যেকে নিজের বিচারে উপস্থিত থাকার এবং ব্যক্তিগতভাবে নিজের পছন্দের আইনি সহায়তার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। যদিও ব্যতিক্রম পরিস্থিতিতে অনুপস্থিতিতে বিচার যায়, তাহলেও সেটা তখনই করা যায় যখন অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে বিচার এড়াচ্ছেন এবং তার অধিকারগুলো, অর্থাৎ ন্যায়িক বিচার, সম্পূর্ণ সঠিক বিচার পাওয়ার অধিকারগুলো সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকা সত্ত্বেও তিনি যখন গড় হাজির থাকেন অভিযুক্ত, তখন তার অনুপস্থিতিতে বিচার করা যায়। বলা বাহুল্য, এখানে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনার ন্যায়িক অধিকার আদৌ রক্ষিত হয়নি এবং এটা একটা সুষ্ঠু ন্যায় বিচারের যে পক্ষে সেই রকম ব্যবস্থা সেখানে ছিল না। তো তার জন্যেই আজকে এই অবস্থা, তিনি সেখানে যেতে পারেননি এবং এটা আগাগোড়া এই বিচার হচ্ছে প্রতিশোধ স্পৃহা থেকে তৈরি করা একটা বিচার প্রক্রিয়া। দ্বিতীয়ত, ট্রাইব্যুনালের বিচারকদের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। জাস্টিস মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে থাকা 3 সদস্যের প্যানেলের বিচারকরা সবাই রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী, বিএনপি, জামাত এদের সাথে যুক্ত এবং তাদের সাথে প্রকাশ্যভাবে সম্পৃক্ত। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনিও জামাতের লোক। এটা বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষতার স্পষ্ট লঙ্ঘন। তৃতীয়ত, শেখ হাসিনাকে তার পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেয়া হয়নি। তিনি যাদেরকে নিয়োগ দিতে চেয়েছিলেন ঢাকার, তাদের সেই নিয়োগটা এগুলো গ্রহণ করা হয়নি। ট্রাইব্যুনাল রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার জন্য একজন আইনজীবী নিযুক্ত করেছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এইটার এই উদ্বেগ প্রকাশ করেছেন যে একই আইনজীবী শেখ হাসিনা এবং তার সহ অভিযুক্ত আসাদুজ্জামান খান কামাল, এই দুজনকে প্রতিনিধিত্ব করছেন, যেটা করতে পারেন না।
এটা স্বার্থের সংঘাতের একটা স্পষ্ট উদাহরণ। এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত ইতিহাস দিকে একবার দেখা যাক। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে। 2012 সালে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাইব্যুনালকে গভীরভাবে সমস্যাযুক্ত, ন্যায্য বিচারের মানদণ্ডের প্রশ্নে ভরা বলে অভিহিত করেছিল। সংস্থাটির এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস তিনি বলেছিলেন, যদি বাংলাদেশ সরকার চায় যে এই বিচারগুলো গুরুত্বের সাথে নেওয়া হোক, তাহলে অবশ্যই নিশ্চিত করতে হবে যে অভিযুক্তদের অধিকারগুলো সম্পূর্ণভাবে সম্মানিত হচ্ছে। এটা তার আমলের কথা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ট্রাইব্যুনালের তীব্র সমালোচনা করেছিল এবং বলেছিল যে ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে না। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে হাসিনার বিচার ন্যায্য বিচার ও যথাযথ প্রক্রিয়ার মানদণ্ড মেনে হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন 2024 সালের নভেম্বরে আইসিটির আইন কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন গত বছর, এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছিল। ইউরোপিয়ান ইউনিয়ন জোর দিয়েছে যে আইনি প্রক্রিয়ার সকল পর্যায়ে যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার গুরুত্ব রয়েছে। সবচেয়ে বড় কথা, 71-এর যুদ্ধ অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের ক্ষমতা বাড়িয়ে যেভাবে জুলাই আন্দোলনকে যুক্ত করেছে এই অনির্বাচিত সরকার, যখন সংসদ নেই দেশে, এই অন্তর্বর্তী সরকারের এই ক্ষমতা নেই, এই প্রক্রিয়াটি পুরো আইন বিরুদ্ধ। আন্তর্জাতিক ফৌজদারি আইনে অনুপস্থিতিতে বিচার নিরুৎসাহিত করা হয়। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রোম সংবিধি স্পষ্টভাবে বলেছে যে অভিযুক্তকে বিচারের সময় উপস্থিত থাকতে হবে, তার সমস্ত রকমের ন্যায় বিচারের প্রক্রিয়া তার জন্য খোলা রাখতে হবে। যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক ফৌজদারি ট্রাইব্যুনালগুলো এবং সিয়েরা লিওনের বিশেষ আদালত সব জায়গাতে অনুপস্থিতিতে বিচার নিষিদ্ধ করেছে, যেটা বাংলাদেশে হলো। হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্টভাবে বলেছে যে অভিযুক্তের অনুপস্থিতি বিচার প্রক্রিয়াকে দুর্বল করে এবং অভিযুক্তের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে। আন্তর্জাতিক আইনের প্রবণতা হলো আসামিকে শারীরিকভাবে উপস্থিত থাকা এবং নিজের বিচারে অংশগ্রহণের জন্য যাবতীয় ন্যায় বিচারের অধিকার তাকে দিতে হবে। শেখ হাসিনার ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি একটি সঠিক ট্রাইব্যুনালে তার অভিযোগকারীদের মুখোমুখি হতে ভয় পান না। শেখ হাসিনা নিজে বলেছেন, তিনি বলেছেন যেখানে প্রমাণ ন্যায্যভাবে পরীক্ষা করা যায়। তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছেন হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালতে এই অভিযোগগুলো নিয়ে যেতে। সেখানে তিনি নিজে উপস্থিত থাকবেন এবং তার এই কথা প্রমাণ করে যে তিনি বিচার এড়াচ্ছেন না, বরং একটি ন্যায্য নিরপেক্ষ বিচার চাইছেন, যেটা বাংলাদেশের ওই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে হওয়া সম্ভব নয়। এবার আসি প্রতিশোধমূলক বিচার, এই কথাটা কেন বলা হচ্ছে? কারণ ন্যায় বিচার নয়, নেই এই বিষয়টিতে। এই বিচারে এই রায়ের সময় এবং পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এটি ন্যায় বিচারের পরিবর্তে রাজনৈতিক প্রতিশোধের একটি হাতিয়ার। মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে ইউনূস ঘোষণা করেছেন। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 2024 সালের জুলাই আগস্টের সহিংসতায় 1400 জন নিহত হতে পারে। এই মৃত্যুগুলো নিঃসন্দেহে দুঃখজনক এবং জবাবদিহিতা প্রয়োজন, কিন্তু জবাবদিহিতা অর্জনের জন্য আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোকে লঙ্ঘন করা কখনোই গ্রহণযোগ্য নয়, এটা জাতিসংঘ বলেছে। জাতিসংঘের একটি আবেদনে বলা হয়েছে যে আইসিটির সামনে বিচারগুলো রাজনৈতিক প্রতিশোধে ভরা পরিবেশে পরিচালিত হচ্ছে। আবার খেয়াল করুন, এটা জাতিসংঘ বলেছে, যে জাতিসংঘের কাছে একটি তাদের বক্তব্যে বলেছে
যে এটা রাজনৈতিক প্রতিশোধে ভরা পরিবেশে পরিচালিত হচ্ছে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যার নিজেরই কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই। এটা শেখ হাসিনার ন্যায্য বিচারের অধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ উত্থাপন করে। ইউনূসের আন্তর্জাতিক ভাবমূর্তির ধ্বংস, এই যে তার মানে শেখ হাসিনার তো কোনো ক্ষতি করতে পারলেন না, তাকে ফাঁসিতেও তুলতে পারবেন না, কিন্তু ইউনূসের কি হলো সেটা বলি। মোহাম্মদ ইউনূস 2006 সালে ক্ষুদ্র ঋণে অগ্রণী কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তিনি দরিদ্রের ব্যাংকার হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার যা ভূমিকা তার সুনামকে শেষ করে দিয়েছে। ইউনূস সরকারের অধীনে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের একের পর এক অভিযোগের মুখোমুখি হয়েছে। জেনেভায় জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলের 60তম অধিবেশনে মানবাধিকার কর্মী এবং দক্ষিণ এশিয়া ও ইউরোপের বিশেষজ্ঞ তারা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসনে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য এবং সাউথ এশিয়ার ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা এই পরিস্থিতিকে মানবিক সংকট বলে বর্ণনা করেছেন, যেটা এখন বাংলাদেশে হচ্ছে। তিনি অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক শক্তিগুলোকে নির্মূল করার প্রচেষ্টায় 50,000-এরও বেশি মিথ্যা মামলা তৈরি করেছে। তিনি বলেছেন বাংলাদেশে এটা সবচেয়ে খারাপ দুঃসময়, খারাপ দুঃস্বপ্ন। এমন পরিস্থিতিতে সমস্ত নির্বাচন এই সরকার একটা মারাত্মক প্রতারণা করছে, এই বিচার সেই প্রতারণার একটি অংশ। প্রফেসর CR আবরার জানিয়েছেন যে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে কমপক্ষে 213 জন আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করা হয়েছে, জেলখানার ভেতরে হত্যা করা হয়েছে, এমনকি নিহত মন্ত্রীকে হাতে বেড়ি পরিয়ে তার মৃতদেহকে ছেড়ে দেওয়া হয়েছে, তখনও তার হাতে হাত করা আছে। এবং 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ঐতিহাসিক স্থানগুলো ধ্বংস করা হয়েছে। আজকের বিচারের মধ্যেও বিচারপতিরা এই ব্যাপারটি বলেছেন। 1971-এ মুক্তিযুদ্ধ নিয়ে বলেছেন এটা পার্শ্ববর্তী একটি দেশের, প্রতিবেশী দেশের সাথে ষড়যন্ত্র করে নাকি শেখ মুজিব বাংলায় সেই সময় পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। তাহলেই বোঝা যায় এই বিচার কারা করছে, কারা বসেছে বিচারকের জায়গায়, আর তাদের মাথায় কারা বসে রয়েছে। দ্বিতীয়, ব্রিটিশ রাজনৈতিক বিশ্লেষক ক্রিস্টোফার জে ব্ল্যাকবার্ন তিনি জোর দিয়ে বলেছেন যে মানবাধিকার রক্ষা ছাড়া কোনো আন্দোলনকে বৈধ বলে বিবেচনা করা যায় না। তিনি বলেছেন মানবাধিকারের সুরক্ষা সবার আগে দরকার, তা সে বিপ্লব হোক আর যাই হোক। আন্তর্জাতিক সম্প্রদায় তারা যেভাবে আজ একটা সময় যখন ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছিল মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, তখন 170 জনেরও বেশি বৈশ্বিক ব্যক্তিত্ব, যার মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন এবং ইউটিউব প্রধান গায়ক বোনো তারা ছিলেন। তারা শেখ হাসিনাকে ইউনূসের নিপীড়ন বন্ধ করতে বলেছিলেন। আজ সেই তারা কিন্তু একদম চুপ হয়ে রয়েছেন। এটা বড় অদ্ভুত লাগে না, বড় লজ্জার লাগে না? ভারত প্রথম থেকেই যেভাবে শেখ হাসিনার পাশে ছিল এখন সেইভাবে আছে। আগামী 2026-এর নির্বাচনে, ফেব্রুয়ারির নির্বাচন হোক কিংবা তার আগেও হতে পারে কিংবা পরে যখনই হোক না কেন, সেই নির্বাচনে ভারতকে মানে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না, এটা নিশ্চিত। তাহলে শেখ হাসিনার ছাড়া নির্বাচন না হতে গেলে তাহলে সেখানে কী হবে? এই যে আজকের যে রায়টি দেওয়া হলো, গতকাল যে 17ই নভেম্বর যে রায়টি দেওয়া হলো, আপনি দেখে নেবেন, আজ একটা লিখে নিয়ে নিন যে আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে হবে বিশ্ব জনমতের চাপে, নইলে নির্বাচন হবে না। ভারত কেন নির্বাচনই হবে না, বিশ্ব জনমতের চাপেই নির্বাচন হবে না। আর নির্বাচন হবে তো আওয়ামী লীগকে নিয়ে হবে। নো ভোট, নো আওয়ামী লীগ, নো ভোট। আর এইবার সেইখানটায় বলি, সেই নির্বাচনে তারপরে যখন ক্ষমতায় আওয়ামী লীগ তার ক্ষমতায় ফিরে আসার পথটা প্রশস্ত হলো, গায়ের জোরে ভোট করা যাবে না,
আর ওই ফেসবুকে যারা বিপ্লব করছে শেখ হাসিনার নামে, সেটা বলছে সেই বিপ্লবও করা যাবে না। সুতরাং আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, এবং আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই যে ট্রাইব্যুনালের বিচার, এটা ডাস্টবিনে চলে যাবে, ডাস্টবিনে। ওই ডাস্টবিন শফিক, সেও যেমন শফিকুল যেমন চলে যাবে ডাস্টবিনে, এবং তার সঙ্গে তার গুরুরা, তার চেলারা, তার সবাই চলে যাবে, তেমনিভাবে এই আইনও চলে যাবে, এটাও চলে যাবে। তাই বলেছি আমি যে ফাঁসির সাজা পেলেন শেখ হাসিনা, কিন্তু ফাঁসির দড়িতে ঝুললেন মোহাম্মদ ইউনূস। মনে রাখবেন, দুনিয়া নভেম্বরের 17 তারিখে 2025-এ থেমে থাকবে না, এগিয়ে যাবে। এমন দিন আসবে যেদিন ইউনূস পালাবার পথ পাবেন না, আর শেখ হাসিনা ফিরবেন ক্ষমতায় রাজার বেশে। তিনি ক্ষমতার অধীশ্বরী হবেন। কি হবে সেদিন? আপনার মিস্টার নোবেল লরিয়েট একবার ভেবে দেখেছেন? আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের এখন কি হবে এই প্রসঙ্গটা নিয়েই কথা বলবো। গতকাল আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার অবৈধ সরকারের অবৈধ আদালত ফাঁসির দণ্ড দিয়েছে বা মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেই সময়ের আইজিপি, তাকে পুরস্কার দিয়েছে, তাকে 5 বছরের সাজা দিয়েছে। ইতিমধ্যেই 1.25 বছর তার সাজা হয়ে গেছে। 3 বছরের বেশি সময় পরে তিনি বেরিয়ে আসবেন। তিনি রাজসাক্ষীর কারণে পুরস্কৃত হলেন। একই ধরনের অপরাধ বলা হচ্ছে যে একই অপরাধে তিনি পুরস্কার পেলেন। এখন প্রশ্ন হচ্ছে, কালকে থেকে অনেকেই হতাশা প্রকাশ করেছেন ইনবক্সে, ইমেইলে, মেসেঞ্জারে, যে আসলে কি হবে আওয়ামী লীগের। আওয়ামী লীগের আসলে কিছুই হবে না। শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনারও কিছু হবে না। ফাঁসির রায় এরা অন্ততপক্ষে কার্যকর করতে পারবে না। শেখ হাসিনা বীরের বেশি ফিরে আসবে এবং আওয়ামী লীগও দিনকে দিন আরও চাঙ্গা হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি গতকালকে একটু সমালোচনা করে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম। একটু সমালোচনা করা উচিত। আওয়ামী লীগেররা অনেকে হয়তো বলবেন তুমি কে? এই তুমিকে যতক্ষণে আপনি বাদ না দিতে পারবেন, আওয়ামী লীগ ততক্ষণে গণমানুষের দল হয়ে উঠতে পারবে না, ফিরে আসতেও বিলম্ব হবে। আমার, আপনার, সব মানুষের আওয়ামী লীগকে ফিল করে, ইতিমধ্যে ফিল করছে, আমরা ফিল করছি সবাই, সব মানুষ, যে দেশকে ব্যর্থ করে দিয়েছে। এই মুহূর্তে একটা ডাক দরকার, এই মুহূর্তে একটা মুখপাত্র দরকার, দেশ বাঁচানোর ডাক দেওয়া দরকার। কে দেবে ডাক? ইউনূসের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো কি করছে বাংলাদেশের মানুষ দেখছে। মানুষ অধীর আগ্রহে আওয়ামী লীগের অপেক্ষায় আছে। আওয়ামী লীগ যেভাবে 1971 সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল, দেশটা স্বাধীন হয়েছিল, আজকে 2025-এ এসেও মানুষ সেই অপেক্ষায় অপেক্ষমান। আমরা অপেক্ষমান, দেশ বাঁচাবে বুঝি এই আওয়ামী লীগ এসেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমি যেটি বলছিলাম, যে গতকালকে আমার ফেসবুকে, আমার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিতে বাধ্য হয়েছিলাম যে 16 মাস হয়ে গেছে, আওয়ামী লীগের একজন দায়িত্বশীল মুখপাত্র নেই এখন পর্যন্ত। কখন কে কি বলে কর্মীরাই বুঝে উঠতে পারে না। এখনো অসংগঠিত কেন্দ্রীয় সহ সকল জেলা উপজেলা কমিটি আছে নাকি নাই। দেশ পুরো ব্যর্থ করে দিয়েছে জঙ্গি ইউনূসগণ। বিপরীতে এটাকে কাজে লাগানোর সঠিক পরিকল্পনা এখনো দৃশ্যমান নয় আওয়ামী লীগের। এভাবে কতদিন? আমি বিএনপির উদাহরণ দিয়েছিলাম যে বিএনপিকে কি দেখেছেন? 18 বছর রাস্তায় ঘুরে বেড়ায়, এখনো ক্ষমতার নাগাল পায় না। তেমনটা না হতে চাইলে ঘুরে দাঁড়ান, এভাবে মিনমিন করে কাজ হবে না, নইলে আপনাদেরও বিপদ, সাথে বাংলাদেশের আরো মহা বিপদ। আমি বাংলাদেশের মহা বিপদের কথা বলেছি। এই মুহূর্তে একমাত্র ভরসার জায়গা, ভরসার দল আওয়ামী লীগ। এই যে সকল অনাচার, ইউনূস সরকারের অনাচার ও ইউনূস সরকারের দেশবিরোধী কর্মকাণ্ড এবং ইউনূস সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলোর তাণ্ডব, এর থেকে বাঁচতে আওয়ামী লীগই ভরসা। কিন্তু সত্যি অত্যন্ত দুঃখ যে আজকে 16টা মাস হয়ে গেছে,
আওয়ামী লীগের কোনো এখন পর্যন্ত কোনো একজন স্পোক্সম্যান বা মুখপাত্র তিনি হোক বিদেশ থেকে তিনি ঘোষণা দিন, নিয়মিত ব্রিফ করবেন, নিয়মিত প্রেস ব্রিফ করবেন, কিংবা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ব্রিফ করবেন, একদিন পর দুদিন পর সপ্তাহে নিয়মিত আপডেট জানাবেন, নির্দেশনা দেবেন। এমন কোনো মুখপাত্র এখনো পর্যন্ত আওয়ামী লীগ 16 মাসে সেট করেনি। সারা দেশের জেলা উপজেলা কমিটিগুলোকে আছে নাকি এগুলো বিলুপ্ত হয়ে গেছে? কখন কে ঘোষণা দেয়? আমি স্ট্যাটাসে বলেছি যে কখন কে কি ঘোষণা দেয়, হঠাৎ করে একজন টক শোতে এসে একজনের মুখে একটা শব্দ বের হয়ে এসছে, সেটাই বলে কর্মসূচি। আগে থেকে কি পরিকল্পনা ছিল? এই যে আপনারা লকডাউন ডাকলেন, লকডাউন আমরা প্রথম আসলে কার থেকে শুনলাম? মুখে মুখে শুনেছি। হঠাৎ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক হয়তো একটা টক শোতে এসে মুখ দিয়ে বের করেছেন যে 13 তারিখ লকডাউন, এরপরে শাটডাউন, এটা সেটা। এগুলো কি কোনো গবেষণা, কোনো রিসার্চ নিয়ে এই কর্মসূচিগুলো ঘোষণা করা হচ্ছে? লকডাউনটা মুখ দিয়ে বের করেছেন, বাস্তবায়ন হয়ে গেছে। কারণ দেশের মানুষ সরকারের উপর, বর্তমান রাজনৈতিক দলগুলোর উপর ক্ষুব্ধ, এবং দেশের মানুষ আতঙ্কিত ছিল, বিশেষ করে ঢাকায় গত 13 তারিখে, যার কারণে বাস্তবায়ন হয়ে গেছে। পরে 16-17 শাটডাউন ডাকলেন। ঢাকায় সত্যিকার অর্থে যদি বাস্তব কথা বলি, গাড়ি ঘোড়া সীমিত ছিল, কিন্তু ঢাকায় ওই অর্থে শাটডাউনের চিত্র ফুটে ওঠে না, শাটডাউন বোঝা যায়নি। হ্যাঁ, দূরপাল্লার গাড়ি হয়তো সীমিত চলেছে, অনেক জায়গায় মহাসড়ক অবরোধ করা হয়েছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ইত্যাদি হয়েছে, কিন্তু এই যে ঠুনকো কর্মসূচি, কখন কোন নেতার মুখ দিয়ে কি বের হয়ে যাচ্ছে আর একটা কর্মসূচি ঘোষিত হচ্ছে, এটা আসলে আওয়ামী লীগের জন্য ক্ষতি হচ্ছে। আওয়ামী লীগের আমার মনে হয় না, আমি স্ট্যাটাসে যেটা বলেছি যে এখন আর মিনমিন করে আন্দোলন করা কিংবা মনে করা যে ভারত আমাকে ক্ষমতায় বসিয়ে দেবে, সেনাবাহিনী আমাদের ঘুরে আসবে, ঘুরে পজিটিভ হয়ে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। আমি এই কথাগুলো আগেও অনেকবার বলেছি, আবারও বলছি। সেনাবাহিনী সহায়ক হবে, ভারত সহায়ক হবে, ভূ রাজনীতি সহায়ক হবে, আলটিমেটলি আমরা বেঁচে যাব, আমরা ইতিবাচকভাবে আছি। কারণ এই যে জঙ্গি স্থান, বাংলাদেশে জঙ্গি আবাসভূমি হয়ে যাক, এটা আমার সবচেয়ে নিকট বড় প্রতিবেশী, চারপাশ দিয়ে যে দেশটি ঘিরে আছে, সেটা কোনোভাবে গ্রহণ করবে না। শুধু সেই কারণে আমরা যদি হেরেও যাই, শুধু সেই কারণে এই জঙ্গিরা ফাইনালি পেরে উঠবে না। ভারত এটা মেনে নেবে না, ভারত এটা মেনে নেবে না। ভারত বিশ্বকে ম্যানেজ করবে, তাদের নিরাপত্তার কারণে ভারত সেনাবাহিনীতে প্রভাব ফেলতে পারে বা ইত্যাদি নানান ঘটনা ঘটতে পারে। এগুলো আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে, কিন্তু আপনি যদি ওগুলোকে মূল হিসেবে তাকিয়ে থেকে বলেন যে ওরাই আমাকে ক্ষমতায় নিয়ে এসে দেবে, তাহলে হবে না। এখনো সময় আছে, 16 মাস হয়ে গেছে। দলের নীতি নির্ধারক যারা আছেন, এমনকি দলীয় প্রধান, নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকেও বলছি এখনো সময় আছে। দলকে, আপনি তো টাইম টু টাইম এসে কথা বলেনি, কিন্তু মেহেরবানি করে এখনো সময় আছে, দলের একজন মুখপাত্র নিয়োগ দেন, যিনি বিদেশে থাকুন, তবুও অন্ততপক্ষে টাইম টু টাইম তার একটা দপ্তর করে দিন। তিনি বা তার দপ্তরের লোকজন আপনার নেতা কর্মীর সাথে নিয়মিত যোগাযোগ করবে, নিয়মিত কর্মসূচি দেবে, এবং কর্মসূচিগুলো রিসার্চ করে দিতে হবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই বিএনপির অবরোধ, বিএনপির জ্বালাও পোড়াও কর্মসূচি 2013-14 সাল থেকে এখন পর্যন্ত উইথড্র করা হয়নি। আওয়ামী লীগও যদি সেই একই পথে যায়, একটা কর্মসূচি দেয়, দিয়ে উইথড্রই করতে হইল না, কাজ হলো না। বিএনপির যে অবস্থা, 18 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে, আওয়ামী লীগের সেই অবস্থা হবে না। ভৌগোলিক কারণে, নানান হিসেব নিকেশের কারণে আওয়ামী লীগের সেই অবস্থাটা হবে না। আওয়ামী লীগ নির্ভরতার জায়গা, কিন্তু আপনার নেতৃত্ব নেই, আপনি সংগঠিত হতে পারছেন না। তাহলেও আপনার উপর ওই যে বললাম যে সহায়ক শক্তিগুলো, সেনাবাহিনী, ভারত, বিশ্ব, ভূ রাজনীতি, আপনার উপর কিভাবে ভরসা করবে? একটা পর্যায়ে তো বলবে যে যা যা পারে করুক।
ভারত এক সময় বলবে যে আমাদের সীমান্তে চারপাশ দিয়ে তার কাটার বেড়া তো দিয়েই দিয়েছি, তার কাটা বেড়া দেওয়া থাকবে। একই সাথে সীমান্তে প্রয়োজনে যদি আমাদের আরো $1 বিলিয়ন বা $500 বিলিয়ন বাৎসরিক বেশি খরচ হয়, হোক, তারপরে ওটা আমাদের দেখার বিষয় নয়। এভাবে যদি হাল ছেড়ে দেয় তাহলে বাংলাদেশের দুঃখ আছে, বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাবে, হয়ে যাবার পথে। এজন্য দেশের স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, প্রগতির পক্ষের মানুষ এখনো চায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক। আমি আওয়ামী লীগের সমালোচনা করলাম, অনেক আওয়ামী লীগারের হয়তো এটি পছন্দ হবে না, তাতে কিচ্ছু যায় আসে না। আমি কারো অধীনস্থ নয় তো। আপনি আওয়ামী লীগ, আপনার অধীনস্থ আমি নয়। আমি আপনার ভাষায় সবসময় কথা বলবো তা তো নয়। কাজেই আমি ভালোর জন্য বলছি, এই দেশের ভালোর জন্য, আওয়ামী লীগের ভালোর জন্য, এই দেশের সাথে, এই মাটির সাথে, এই দেশের স্বাধীনতার সাথে আওয়ামী লীগ জড়িয়ে আছে। কাজেই সেই আওয়ামী লীগ যাতে ভালোভাবে এই দেশের মাটি, মানুষের রাজনীতি করতে পারে, সেটি আমার মতো অসংখ্য মানুষের চাওয়া। আশা করি আওয়ামী লীগ সেই চাওয়া পাওয়ার মূল্য দেবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।